শুভ সকাল, প্রত্যেককে স্বাগত। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন জনাব হারুন জামিল, নির্বাহী সম্পাদক ঢাকা মেইল এবং সভাপতি বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। আজকের আলোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন ফ্রন্ট পেজ মূলত আমরা আসলে দিনের যে সব সংবাদ প্রচার হয়ে থাকে সেই আলোচিত বিষয়গুলো নিয়েই আলোচনা করে থাকি। তাই আলোচনায় যাওয়ার আগে শুরুতেই দেখে নেব বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম। শুরুতেই প্রথম আলো, তাদের প্রধান শিরোনাম হঠাৎ বিবর্ণ ফ্রান্স, ফাইনালে স্পেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানিয়েছেন উদ্যোক্তাদের পাশে আছে সরকার। আরেকটি শিরোনাম তারা করেছে ঢাকা, চট্টগ্রাম সহ 13 জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ, বৈরী আবহাওয়ায় পরীক্ষা ও ক্ষোভ প্রশ্নপত্র নিয়েও। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে দুরন্ত স্পেন, ছাত্রলীগের নারকীয় হামলা, বিক্ষোভে উত্তাল দেশ। আরেকটি শিরোনাম তারা করেছে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা গ্রহণের প্রতিবাদ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ, অবরোধ। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম রাজধানীসহ 13 জেলায় সড়ক অবরোধ, বিক্ষোভ, এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 8 দফা দাবি। নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার দেওয়ার ব্যবস্থা করা যাবে। উদ্যোক্তাদের সহযোগিতার জন্য সরকার পাশে রয়েছে জানিয়েছেন প্রধানমন্ত্রী। দৈনিক সমকালের প্রধান শিরোনাম দিনভর রাস্তায় শিক্ষার্থীরা, শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ। আরেকটি শিরোনাম তাদের বিশ্বকাপ ফুটবলকে ঘিরে, ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ, আবারও পরীক্ষার ব্যবস্থা করা যাবে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, শিক্ষার্থীদের বিক্ষোভ, দুর্ভোগ। আরেকটি শিরোনাম তারা করেছে শেখ হাসিনা সহ শীর্ষ 11 শিল্প প্রতিষ্ঠানের দুর্নীতি ও অর্থ পাচার নিয়ে তদন্তে গতি আনতে দুদককে চিঠি দিল অর্থ মন্ত্রণালয়। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম মেয়াদোত্তীর্ণ ওষুধে ঝুঁকিতে কোটি প্রাণ, মৃত্যুও হচ্ছে, অভিযান চললেও সাজা নগণ্য। আরেকটি শিরোনাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধানমন্ত্রী নতুন প্রজন্মই বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম গৃহায়ণকে অন্ধকারে রেখে মন্দির কবরস্থানের সম্পত্তির অবমুক্তি। আরেকটি শিরোনাম বিশ্বকাপ ফুটবলকে ঘিরে, ফরাসি দুর্গ ভেঙে ফাইনালে স্পেন, আর্জেন্টিনাকে থামাবে কে, ইংল্যান্ড না ইতিহাস। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা ফিরলে গ্রেপ্তার করে রায় কার্যকর করা হবে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম কমছে পানি, ভেসে উঠছে ক্ষত, থামছেই না হামে মৃত্যু, 4 মাসে ঝরেছে 766 শিশুর প্রাণ। আরেকটি শিরোনাম তারা করেছে বিশ্বকাপ ফুটবল নিয়ে, শিরোনাম দিয়েছে সবচেয়ে দামি সেমিফাইনাল, রোহিঙ্গায় পাহাড় ধস, কক্সবাজারের সর্বনাশ। দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম ঝুঁকিতে রাষ্ট্রীয় 49 কোম্পানি, লাতিন শিল্প নাকি ব্রিটিশ চাতুর্য, সেমিতে আজ মুখোমুখি আর্জেন্টিনা, ইংল্যান্ড। দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম শিক্ষামন্ত্রীর মন্তব্যে উত্তাল সারা দেশ, সংসদের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, মন্ত্রীর দুঃখ প্রকাশ। বিশ্বকাপ ফুটবল নিয়ে তাদের শিরোনাম স্প্যানিশ ছন্দে কুপোকাত ফ্রান্স। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম বিশ্ব যুব দক্ষতা দিবস আজ, দেশের 67% বেশি তরুণী অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আরেকটি শিরোনাম বিশ্বকাপ ফুটবলকে ঘিরে, বিদায় ফ্রান্স, ফাইনালে স্পেন। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, their main headlines Milon offers apology amid HSC protest. Another headlines on World Cup, Spain outclass France to reach final. The Dream Cup with Hamza, nobody can stop Lionel Messi. Another English daily, The New Age, their main headlines fiscal year 27 energy outlook appears largely bleak. Flood damages 37,000 houses, 410 bridges in Chattogram. Another headlines nationwide protest erupt over HSC exams amid floods. Daily Observer, their main headlines US attacks Iran, Tehran hits back, rising all-out war. Another headlines Robi under BSEC scrutiny, governance snags cast, long shadow over proof. HSC examinees
প্রোটেস্ট স্প্রেডস ন্যাশন ওয়াইড ওভার এক্সাম রো। তো এই ছিল আজকে বিভিন্ন পত্রিকার শিরোনামগুলো যেগুলো দেখলাম। অনেক ক্ষেত্রেই আজকে খেলাকে কেন্দ্র করে তাদের মেন হেডলাইনটা করেছে। সেই জায়গায় আমরা দেখলাম যে 16 বছর পর ফাইনালে স্পেন, তারা ফেভারিট দল ফ্রান্সকে হারিয়েছে। এই যে ফ্রান্সকে হারিয়ে স্পেনের যে চমক, শেষ চমকটা কেমন দেখলেন? ধন্যবাদ আপনাকে। এবারের বিশ্বকাপে বলতে গেলে একের পর এক চমকে আসছে। খুব ফেভারিট এবং পপুলার দল বেশ কয়েকটা ইতিমধ্যেই বিদায় নিয়েছে। স্পেন, ফ্রান্স তো অনেক শক্তিশালী, ব্রাজিল বিদায় নিয়েছে, ফ্রান্সও সেমিফাইনালে আউট হয়ে গেল। এখন খেলার তো সব শেষ মোমেন্টামে আমরা চলে আসছি। আগামী রোববার খেলার ফাইনাল হবে। আজকে আর্জেন্টিনার সাথে ইংল্যান্ডের খেলা রয়েছে। এখন আজকে ফাইনালে নির্ধারণ হয়ে যাবে যে আর্জেন্টিনা না ইংল্যান্ড কে আসবে। এর সাথে স্পেন আসছে 2010 সালের পর। তো বিশ্বকাপ আসলেই আমাদের দেশে বাড়তে একটা উন্মাদনা তৈরি করে। সারা বিশ্বে ফুটবল বিশ্বকাপ আসলেই সারা দুনিয়া জুড়ে এক ধরনের একটা মাতোয়ারা পরিস্থিতি তৈরি হয়। কোটি কোটি দর্শক, কোটি কোটি শ্রোতা, কোটি কোটি মানুষ খেলাগুলো দেখে, উপভোগ করছে। এবার খেলাটায় আসলে শুরু থেকে আমি যে কয়টা খেলা দেখছি, আমিও দেখছি রাত জেগে জেগে, সেটাতে দেখছি যে খেলায় আসলে মানে আগের যে কে যে শক্তিশালী এবার বলাটা খুবই মুশকিল। খুব দুর্ধর্ষ টিমগুলো একের পর এক বাদ যাচ্ছে, আবার নতুন করে চলে আসছে। 2010 সালের পরে এবারই স্পেন ফাইনালে উঠছে। 2010-এ তারা চ্যাম্পিয়ন হয়েছিল নেদারল্যান্ডকে হারিয়ে। তো এবার আসছে তারা, দেখা যাক। আমরা প্রত্যাশা করছি যে সামনের ফুটবল আগামী রোববারের ফাইনালে কে জেতে, এবং আজকে মোটামুটি নির্ধারণ হয়ে যাবে যে টপ ফাইনালিস্ট দল কোন দুটা। আপনি ধারণা কি করছেন যে আজকে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের খেলা, এই দুইজনের মধ্যে কে ফাইনালি চ্যাম্পিয়ন? আর্জেন্টিনায় যাবে নাকি এক নতুন ইতিহাস হতে যাচ্ছে? আর্জেন্টিনার খেলার ধারাবাহিকতা আছে, কিন্তু আর্জেন্টিনাও এই যে বিগত দিনে বিশেষ করে যে ইজিপ্টের সাথে তাদের যে খেলা হয়েছে, সে খেলায় কিন্তু শুরুর দিকে আর্জেন্টিনা খুব ভালো খেলেনি। আর্জেন্টিনা শেষে প্রথমে তো 2 গোল আর্জেন্টিনা ইজিপ্টের কাছে 2 গোল তারা খেয়েছে। পরবর্তীতে সেকেন্ড হাফের পরে তারা এসে গোল শোধ করে 1 গোলে সম্ভবত জিতছে, 1 গোলে জিতছে। সুতরাং আর্জেন্টিনা যে একেবারে মানে মুখস্থ বলে দেওয়া যাবে যে আর্জেন্টিনায় ফাইনালিস্ট, এটা বলা খুবই মুশকিল। কারণ তাদের বিপক্ষে ইংল্যান্ডও অনেক শক্তিশালী দল, এবং এখন এই ফাইনালিস্ট পর্যায়ে সেমিফাইনালে যারা আসছে তারা যোগ্যতার পরিচয় দিয়েই আসছে প্রত্যেকটা দলগুলোই। সুতরাং বোঝা যাবে আজকে কি হয়। আমার ধারণা আজকের খেলায় আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ড ভালো করার সম্ভাবনা বেশি, কারণ তাদের খেলার ধারাবাহিকতাটা আর্জেন্টিনার চেয়ে বেটার। এটা আমার, যদি খেলা আমি কম বুঝি। যাক, আমরা আরেকটি আলোচনা করতে চাই যে আমরা দেখলাম শিক্ষামন্ত্রীকে ঘিরে এক ধরনের শিক্ষার্থীদের মধ্যে আন্দোলন, বিশেষ করে বৃষ্টি এবং জলাবদ্ধতার মতো বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়া, এবং তার শিক্ষামন্ত্রী নিজেরও কিছু মন্তব্যকে ঘিরে শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন। আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা, শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে, কিন্তু তাদের বিকেলবেলায় তাদের শিক্ষা মন্ত্রণালয় ঘিরে লং মার্চ কর্মসূচিও রয়েছে। আসলে শিক্ষার্থী এবং শিক্ষা মন্ত্রণালয় এমন পরিস্থিতির উদ্রেক হলো কেন? সঠিক বলেছেন আপনি, খুবই ইন্টারেস্টিং বিষয়। আসলে আমাদের এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আমরা হঠাৎ করে দেখলাম যে শিক্ষার্থীরা রাজপথে নেমে আসছে। এটা এর বিশ্লেষণ করলে খুব যে হঠাৎ করে নামছে বিষয়টা, এটা মনে করার কোনো কারণ নেই। পিছনে বেশ খানিকটা কারণ আছে। তারা শিক্ষার্থীদের প্রথম দাবি ছিল গত সোমবারের পরীক্ষাটা বন্ধ করা, সোমবারের বৃষ্টির পরীক্ষা। তো বৃষ্টি তো উন্নতি হয়েছে, এখন তো আবহাওয়া, চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা তো স্থগিত করেই দিয়েছে, কিন্তু অন্য অন্য বোর্ডগুলোতে এই পরীক্ষার এটা তৈরি হলো কেন? সোমবারের পরীক্ষা যেটা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন, সরকার তো ওই পরীক্ষা বাতিলও করে দিয়েছে। মন্ত্রী দুঃখ প্রকাশ করেছে, প্রধানমন্ত্রী বলেছেন যে এই পরীক্ষা পরে নেওয়া যাবে, সমস্যা নেই। তারপরেও কেন? এটা একটা অনেক বড় প্রশ্ন। আসলে আমাদের এবারকে এই পরীক্ষার যে জটিলতাটা তৈরি হয়েছে সেটা হলো যে শিক্ষার্থীদের
একটা মানসিকতা এবং তারা যে একটা মেন্টাল মেকআপের ভিতরে বড় হয়েছে এই কয়েকদিন ধরে, এই একটা লম্বা সময়, এই গ্যাপটা একটা এখানে বড় ভূমিকা পালন করছে। এবারে 2001 সালের পর 2001-এর দিকে বিএনপি গভর্নমেন্টের আগের সময়ে সব বোর্ডগুলোতে অভিন্ন প্রশ্নতে পরীক্ষা হতো। এবার এই সরকার আসার পরে 4-5 মাস পরেই সিদ্ধান্ত নিয়েছে যে আবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে। এখন অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার কারণে অনেক জায়গায় শিক্ষার্থীদের প্রস্তুতি, প্রশ্ন সব জায়গায় এইভাবে পড়েনি। ধরেন শহরের ছেলেপিলে পরীক্ষার জন্য যে প্রস্তুতি নিতে পারে, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে শিক্ষার্থীদের ক্ষেত্রে, পরীক্ষার্থীদের ক্ষেত্রে প্রস্তুতি ঠিক ওই রকম থাকে না। আর সায়েন্সের প্রশ্নগুলো নিয়ে বেশি প্রশ্ন উঠছে, বিশেষ করে ফিজিক্সে যারা পড়ে, ফিজিক্স, আপনার লজিক যেটা যুক্তিবিদ্যা, হিসাব বিজ্ঞান, মাদ্রাসা বোর্ডে আরবি সাহিত্য, কারিগরি শিক্ষা বোর্ডে আর একটা সাবজেক্ট, মোট 5টা সাবজেক্টের সোমবারের পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। এখন শুধু প্রশ্ন উঠছে, শুধু প্রশ্ন নিয়েই না, কঠিন প্রশ্ন বলেই না, প্রশ্নপত্রে ভুল থাকারও অভিযোগ রয়েছে বা ভুল স্বীকারও করেছে, প্রশ্নপত্রে ভুল হয়েছে। সরকার এটা সলভ করার চেষ্টা করছে কালকে, যে এই প্রশ্নে ভুল থাকা সত্ত্বেও সরকার এটা যারা প্রশ্ন দিয়েছে তারা ফুল মার্কস পাবে। শিক্ষামন্ত্রী কালকে সংসদে এটা বলেছেন। এটা কি এক ধরনের গাফিলতি না, যে যেখানে বোর্ড করে ডিফারেন্ট একটা ওয়েতে প্রশ্নপত্র তৈরি করা হয়, সেই জায়গায় ভুল থাকবে কেন? এটা তো এটা একটা বড় প্রশ্ন। এখানে সমস্যা, চ্যালেঞ্জ দুটাই আছে। সরকার অভিন্ন প্রশ্নে এটার একটা সুবিধা আছে যে একটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন এবং ইকুয়ালিটি তৈরি হয় ছাত্রদের ভিতরে। কিন্তু আলাদা আলাদাভাবে প্রশ্ন করার প্রশ্নটা আসছিল কেন? তখন ওই যে প্রশ্ন ফাঁস হতো, তখন এক বোর্ড থেকে আর এক বোর্ডে প্রশ্ন চলে যায়। এই প্রশ্নটা থেকে কিন্তু এই ঘটনার থেকে উত্তরণের জন্যই কিন্তু এই যে বিভিন্ন বোর্ডে এক এক বোর্ডে আলাদা করছেন। আর শিক্ষার্থীদের প্রস্তুতির ব্যাপারটা থাকতো কি, ওরা ওই ঢাকা বোর্ডের প্রশ্ন এবার যেটা আসছে কুমিল্লা বোর্ডে কিংবা চট্টগ্রাম বোর্ডে, ওই প্রশ্নগুলো মাইনাস করে পড়তো। এখন এবার দেখা গেছে যে প্রস্তুতির ক্ষেত্রে তাদের ব্যতিক্রম হয়েছে। যখন ঢাকা বোর্ডের যে সমস্ত পরীক্ষা প্রশ্ন তারা বাদ দিয়েছে, কুমিল্লা বোর্ডে দেখা গেছে যে সেম প্রশ্ন ওরা এখানকারটা বাদ দিলেও এখানে পড়ে গেছে। এরকম পরীক্ষার ভিতরে জটিলতা তৈরি হয়েছে, ছাত্রদেরকে এটাও একটা ক্ষুব্ধ করে তুলছে। কিন্তু সরকার যেটা করছে, শিক্ষামন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়, আসলে সরকার যথাযথভাবে পদক্ষেপ নেয়নি, বিষয়টা এরকম বলা যাবে না। শিক্ষার্থীরা রাস্তায় নামছে কোন কারণে? নামছে যে বৃষ্টির কারণে। বৃষ্টিতে তারা যায়নি, কিন্তু শুধু কি বৃষ্টির ভিতরে তো অন্যান্যবারও পরীক্ষা হয়। এই মৌসুমে এমনিতেই পরীক্ষাটা কিন্তু খানিকটা পিছায়েছে ঈদের কারণে। তো সরকার চাচ্ছে যে এটা একটু মানে আর্লি করে সামনে নিয়ে আসার পেছনের যে জট, কারণে এই পরীক্ষার্থীদের সাথে তাদের সামনের ইয়ারগুলোতে ভর্তি পরীক্ষার, অনার্সের ভর্তি পরীক্ষার, উচ্চতর শিক্ষার ক্ষেত্রে ভর্তির বিষয়াদি জড়িত আছে। তো সেই বিষয়গুলো তো সরকার অ্যাড্রেস করেই একটু মিনিমাইজ করে নিয়ে আসার চেষ্টা করছে। শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড কি চাইলে আরেকটু সতর্কতার পরিচয় দিতে পারতো? বিশেষ করে অন্য দুর্যোগ বা এবারের বন্যা বা পাহাড় ধস, মানে বিভিন্ন ইস্যুতে যে যেই ঘটনাটার উদ্বেগ হলো, সেই ক্ষেত্রে সরকার কি চাইলে আরেকটু সতর্কতার পরিচয় দিতে পারতো? এটা আপনি ঠিকই বলেছেন। এটা বারবার এখন মন্ত্রণালয়ের প্রধান হিসেবে শিক্ষামন্ত্রীর উপরে ব্লেমটা আসছেন এবং তারা তাকেই করতেছে। কিন্তু আসলে সমন্বিতভাবে সব বোর্ডগুলোর পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা কমিটি আছে। আমার প্রশ্ন হলো, বা স্বাভাবিকভাবে যে এই সমন্বিত আপনার যারা এই যে বোর্ড, যে কর্তৃপক্ষ, সমন্বিত কমিটিটা কি করলো? তারা কি ওয়েদার ফোরকাস্টিং তাদের কাছে ছিল না? কোশ্চেনগুলো ছাত্রদেরকে ক্ষুব্ধ করে তুলবে, এই প্রশ্নগুলো তাদের ছিল না? এই ক্ষেত্রে সরকারের গাফিলতি, সরকারের যারা এর সাথে জড়িত, আমার বিশ্বাস যে সরকার এগুলো চিহ্নিত করবেন, নাহলে এ ধরনের প্রবলেম আবার হতেই থাকবে। দ্বিতীয় আর একটা জিনিস কি, আমাদের লম্বা সময়ের ভিতরে এখন যারা এইচএসসি পরীক্ষার্থী, 24-এর আন্দোলনে কিন্তু এইসব শিক্ষার্থীরাই ক্লাস 10-এর ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ার পর্যায়ে বা ক্লাস 10-এর শিক্ষার্থী ছিল। এদের বিপুল, সারা দেশে পরীক্ষা দিচ্ছে কত, 12 লাখের মতো শিক্ষার্থী। তো 12 লাখের মতো শিক্ষার্থী, বিপুল পরিমাণ শিক্ষার্থী কিন্তু এই আন্দোলনের সাথে, মুভমেন্টের সাথে জড়িত ছিল। এদের ভিতরে এক ধরনের সেন্সিটিভিটি আছে।
সেই সেন্সিটিভিটিটা সরকারকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবশ্যই অ্যাড্রেস করা দরকার ছিল। তাদের তো আজকেও কর্মসূচি রয়েছে, পরীক্ষার পরে বিকেল 3টায় শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে লং মার্চ কর্মসূচি। এটা আসলে শেষ পর্যন্ত কোন দিকে যাবে? সরকার যদি এটা, আমি আশা করি যে সরকার এটা খুব সতর্কতার সাথে হ্যান্ডেলিং করবেন। সরকার যদি এটা হ্যান্ডেলিং সতর্কতার সাথে না করে, শিক্ষার্থীদের যে মনোভঙ্গি, তাদের যে ভাবনা চিন্তা, এটা যদি অ্যাড্রেস না করতে পারে তাহলে মুশকিল এটা। জি, আমরা আরেকটি বিষয় দেখলাম যে প্রধানমন্ত্রী গতকালকে একটি আহ্বান জানিয়েছেন বিশেষ করে উদ্যোক্তাদের জন্য, যে নতুন এবং পুরনো কেউ যদি কারো উদ্যোগ ব্যর্থ হয়ে থাকে কিংবা স্টার্ট আপ কেউ করেছিলেন কিন্তু হয়তো উদ্ভাবনী হলেও কিন্তু তিনি হয়তো সফল হতে পারেননি, এমন উদ্যোক্তাদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন এবং তিনি আশ্বস্ত করেছেন তাদেরকে সহায়তা দেওয়ার জন্য। আপনি নিঃসন্দেহে জানেন যে সরকার একটা ফান্ডও রয়েছে 500 কোটি টাকার। সরকারের এই যে উদ্যোগ বা প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি, এটাকে কিভাবে দেখছেন? নতুন কর্মসংস্থানের ক্ষেত্রে এটা আসলে কী ধরনের ভূমিকা রাখতে পারে? দেখেন, এই সরকার আসছে 4 মাসের মতো। 4 মাস সময়ের ভিতরে সরকার কিন্তু নীরবে ভিতরে অনেক অনেক কাজ করছে। কিন্তু প্রবলেম হলো আমাদের দেশে ভালো কাজগুলোর ভালো কাজগুলোর প্রচারণা কম এবং ভালো কাজের থেকে নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং নেতিবাচক প্রচারণা আমাদের সোসাইটিতে বেশি হয়। মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু অহর্নিশ প্রচুর পরিমাণ কাজ করছেন। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা, আমাদের জনসংখ্যা যেমন আমাদের জন্য সুবিধা বয়ে আনে, আমাদের জন্য সম্মান বয়ে আনে, বিপুল পরিমাণ জনসংখ্যাকে কাজে লাগানো এবং তাদেরকে কর্মমুখী করা, নতুন কর্মসংস্থান তৈরি করা, এটা সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। বিশেষ করে এর আগের সরকারে যখন দেশে আসলে কোনো সুশাসন ছিল না, রাজনৈতিক কোনো স্থিতিশীলতা ছিল না, রাজনৈতিক ইনস্টিটিউশনগুলোকে ভেঙে ফেলা হয়েছে, সেই যে একটা বিধ্বস্ত অবস্থার ভিতরে সরকার দায়িত্ব নিয়েছে। তো সরকার এই যে কর্মহীন মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি করার জন্য যাদের ভিতরে ক্রিয়েটিভিটি আছে, যাদের ভিতরে আইডিয়া আছে, নিউ আইডিয়া আছে, সেই আইডিয়া যদি কেউ থ্রো করে গভর্নমেন্ট বিনা সুদে, বিনা ইন্টারেস্টে 5 কোটি টাকা পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে তাদেরকে আমরা আর্থিক সহায়তা দেব। এটা তো অনেক বিরাট ব্যাপার এবং এটা অনেক ভালো একটা উদ্যোগ। এই উদ্যোগটা যথাযথভাবে এর আগেও ছিল, বাংলাদেশ ব্যাংকেরও একটা এই প্রজেক্ট ছিল যে এগুলোতে 5 কোটি টাকা দিত না, সর্বোচ্চ হয়তো 1 কোটি টাকা পর্যন্ত স্বল্প সুদের ঋণ ছিল। তো সেটাকে উনি অনেক ইজি করেছেন, আপগ্রেড করেছেন। এইটা আমার ধারণা যে শিক্ষিত যারা আমাদের দেশের সব মানুষই কিন্তু লেখাপড়া করলেই যে চাকরি খোঁজে বিষয়টা না, অনেকের ভিতরে ইনোভেশন আছে, অনেকের ভিতরে ক্রিয়েটিভিটি আছে, কিন্তু তারা পুঁজি এবং উদ্যোগের অভাবে এটা পারে না। এখন এই উদ্যোগ যদি 500 কোটি টাকার যে প্রজেক্ট, 500 কোটি টাকার যে ফান্ড আছে, এই ফান্ডটা যদি যথাযথভাবে কাজে লাগে এবং যারা ইনোভেটিভ লোক, ক্রিয়েটিভ লোকজন এই টাকা নিয়ে তারা যদি উদ্যোগে সফল হন, আমার ধারণা এটি নতুন কর্মসংস্থানের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী কালকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলছেন যে কাজের অভাবে দেশ থেকে মেধা পাচার হয়ে যাচ্ছে, অনেকে হয়তো দেশের বাইরে চলে যাচ্ছে। সরকার আসলে সেই সব সৃজনশীল কিংবা যারা এমন মেধাবী তাদেরকে দেশে কাজে লাগাতে পারছে না কেন? এটার অনেকটা বড় কারণ হলো যে প্রথমত যে আমাদের এখানে আমাদের সোসাইটিটাই, আপনি একটা কাজে হাত দেবেন, কাজে আপনি নিয়োজিত হবেন কিংবা আপনি একটা পরিকল্পনা করবেন, এটা অনেক জটিলতা তৈরি করে। এই জটিলতাগুলোর কারণে অনেকে সহজভাবে উন্নত বিশ্বের দিকে ঝুঁকে যায়। উন্নত বিশ্বের দিকে আমাদের দেশে 2 শ্রেণীর লোক যায়। আপনি বাইরে যারা যায়, একটা হলো অদক্ষ লোকজন, এটা এক শ্রেণীর যায়, আর যারা টেকনিক্যাল হ্যান্ডগুলো আছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, ইঞ্জিনিয়ারিং কলেজগুলো থেকে যারা লেখাপড়া শেখে, এরা কিন্তু সর্বোচ্চ মেধাবী এবং বিশ্ববিদ্যালয় পর্যায়েও যারা ভালো ভালো সাবজেক্টে পড়ে, এরা দেখবেন যে পড়াশুনো করার পরে এদের একটা বড় অংশ বাইরে চলে যায়। এটা বাইরে চলে যায়, দেশের পরিস্থিতির উপর তাদের হতাশা তৈরি হয়, তারা এখানে কাজ করার জন্য সুযোগ পায় না। এই জন্যে মাননীয় প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন যে এখানে মেধা চলে যাচ্ছে শুধু কাজের অভাবে। এই মানুষগুলোকে যদি কর্মমুখী করা যায় এবং আসলে কাজে ফেরা যায়, দেশ সবচেয়ে বেশি উপকৃত হবে। জি, আপনি যেহেতু সংসদটা ফলো করেন, আমরা দেখেছি গতকালকেও সংবিধান সংস্কার কমিটিতে আসার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকার তো 17 সদস্যের একটা কমিটি করেছে, যেখানে সরকারের মধ্য থেকে 12 সদস্য এবং
5 জন নাম রাখার প্রস্তাব দিয়েছেন বিরোধী দলকে, যদিও তারা নাম এখন পর্যন্ত দেয়নি। আপনার তো অনেক ক্ষেত্রে হয়তো গুরুত্বপূর্ণ লোক কিংবা বিরোধী দল কিংবা সংসদ সদস্যদের সাথে কথা হয়, বিরোধী দলের এখনকার দৃষ্টিভঙ্গি কি? শেষ পর্যন্ত কি তারা এই সংবিধান সংস্কার কমিটিতে নাম দেবে? দেখেন, গতকালকে সংসদে যেটা 68 বিধিতে যে আলোচনাটা ছিল সেটা হলো একটা মুলতবি প্রস্তাবের উপরে। মুলতবি প্রস্তাবের উপরে আলোচনা করতে যেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, ওখানে বিরোধী দলের নেতাও কথা বলেছেন। মূলত এখানে আলোচনা আসছে, আমি সংসদে থেকে যতটুকু দেখলাম, আলোচনা আসছে এখানে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান নিয়ে আলোচনা হয়েছে, সংবিধান সংস্কার নিয়ে আলোচনা হয়েছে, সেখানে আলোচনা হয়েছে মানে পতিত সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার ফিরিয়ে আনা এবং তাকে শাস্তির মুখোমুখি করার বিষয়েও কথা হয়েছে সংসদে। এখানে বিরোধী দলের মনোভাব এখনও সংবিধান সংস্কার কমিটিতে তাদের সাথে কথা বলে যা মনে হয়েছে আমরা কথা বলছি কয়েকদিন আগে, সেটা হলো যে তাদের যে একটা প্যাকেজ দাবি যেটা রয়েছে, বিশেষ করে তাদের এই যে আনুপাতিক হারে আনুপাতিক আপনার সংসদের যে দ্বিকক্ষ বিশিষ্টই করা, জুলাই চার্টারটাকে তারা এটা রেটিফাই করা, এগুলো না হলে তারা সংবিধান সংস্কার কমিটিতে আসবে না। আমার ধারণা সরকার চেষ্টা করছে, সরকারের ভিতর থেকেও, যে একটু মিনিমাইজ করে, একটু রিল্যাক্স করে দিয়ে বিরোধী দলকে নিয়ে সরকার করতে চান কমিটিটা। কিন্তু বিরোধী দলের মনোভাব এখনও খুব বেশি ইতিবাচক না। বিরোধী দল চাচ্ছে যে এটা আর একটু ইজি হয়ে সরকার কিছু দাবি মানুক, তারপরে তারা এর ভিতরে যাক। এই অবস্থায় আছে বিষয়টা নিয়ে। একেবারে যে রিজিড হয়ে গেছে তা না, তারা বলছে যে এটা আগে করো, সরকার বলছে যে না এটা আগে আপনারা আসেন, এরকম একটা অবস্থার ভিতরে আছে। তো এটা আমার ধারণা যে এটার একটা বিহিত হবে। এটার একটা কারণ হলো যে আমরা সংসদের যে চিরাচরিত সিস্টেম দেখছি এবার কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এবার ভিন্ন এই জন্য, আগে গত 16 বছরের 17 বছরের সংসদ ছিল সরকারি দলই সব, এবং ছিল একটা গৃহপালিত একটা বিরোধী দল, তাদেরকে যা বলতো তারা। এবার কিন্তু সেরকম না। এবার বিরোধী দল যথেষ্ট শক্তিশালী ভূমিকা রাখছে, কথা বলছে, আবার সরকারের গঠনমূলক আলোচনা হচ্ছে, সরকারের কাজের সমালোচনা যেমন করছে, আবার সরকারের কাজের প্রশংসাও তারা করছে। এটা একটা ইতিবাচক দিক। সবচেয়ে বড় দিক, বিরোধী দল কিন্তু মাঝে মধ্যে ওয়াকআউট করতেছে ঠিকই সংসদ থেকে, কিন্তু একেবারে সংসদ বর্জনের দিকে তারা যাবে না। কারণ এই সংসদটা টিকে থাকার উপরে দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আমাদের সোশ্যাল ডেভেলপমেন্টটা নির্ভর করছে এর উপরে। বিরোধী দল নিঃসন্দেহে তারাও হয়তো গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে ভালো কিছু আসুক সেটা চাই, আর সে কারণে হয়তো সরকারকে এটা কি চাপে ফেলার কৌশল হিসেবেই এই ওয়াকআউটগুলো করছে। সংসদীয় গণতন্ত্রে এটা থাকে, সংসদীয় গণতন্ত্রে কথা বলবে, ওয়াকআউট করবে, তারপরে সরকারের সাথে আবার কথা বলবে, এটাই হয়। এখানে তো আমরা ব্যতিক্রমও দেখছি। আর সংসদ নেতা কথা বলছেন, উনি কথা বলছেন, বিরোধী দল তার অনেক ইস্যুতে সাপোর্ট করছে, আবার বিরোধী দলের নেতা যখন কথা বলছেন তখন দেখছি আমরা যে সরকারি দলও যে সমস্ত পজিটিভ ইস্যুগুলো আছে সেখানেও তারা কিন্তু টেবিল চাপড়ে সমর্থন দিচ্ছে, বক্তৃতার সময় সাপোর্ট দিচ্ছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সরকারি দল বিএনপি, অপোজিশন দল জামাত সহ অন্যান্য যারা, দুইটা দল কিন্তু আলাদা, তাদের আলাদা নীতি, আদর্শ, রাজনীতি সম্পূর্ণ আলাদা। সুতরাং সবাই যদি একটা সরলীকরণের চিন্তা ভাবনা করে যে এটা মিলে না কেন, এটা মিলে, এটা মিলবে না। এজন্যই তো সরকারি দলের বিরোধী দল আলাদা। সরকারি দল সরকারের মতো রোল প্লে করবে, বিরোধী দল বিরোধী দলের মতো রোল প্লে করবে, এটাই স্বাভাবিক। জি, সংসদে আমরা আরেকটা দেখেছি যে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী দুজনেই বলেছেন যে শেখ হাসিনা যদি দেশে ফিরেন গ্রেপ্তার হবেন। তথ্য উপদেষ্টাও কালকে বলেছেন যে শেখ হাসিনা যদি দেশে ফিরে তারাও সরকার বা সরকার থেকে তারাও ওয়েলকাম জানাবেন, কারণ হচ্ছে তার বিচারটা তারা নিশ্চিত করতে চান। কিন্তু আপনার কি মনে হয়, আপনার যে সাংবাদিকতার এতদিনের অভিজ্ঞতা কিংবা শেখ হাসিনা যা করেছে, আসলে কি শেখ হাসিনা দেশে ফিরবে? শুনুন, শেখ হাসিনা দেশে যদি ফিরবেনই তো উনি গেলেন কেন? উনি তো, ওনার লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক, কত কিছু আমরা শুনি। তো লক্ষ কোটি কোটি সমর্থকরা ওনার জন্য কি করেছেন?
শোনেন, যখন গণবিস্ফোরণ ঘটে এবং ব্যাপকভাবে আপনার অভ্যুত্থান ঘটে যায়, তখন কোনো সরকারই আসলে ওইভাবে হয় না। আর শেখ হাসিনার পতনটা ঘটেছে একটা রক্তাক্ত পরিস্থিতির ভিতর দিয়ে। কয়েক হাজার, প্রায় ১,৫০০ মানুষ এদেশে মাত্র কয়েকদিনের আন্দোলনের ভিতরে হত্যা হয়েছে, নিহত হয়েছে। রাস্তাঘাটের পরিস্থিতি তখন রাস্তাঘাটে আমরা তো ঢাকা শহরে দেখছি, সারা দেশেই মানুষ নেমে আসছে। এ ধরনের একটা অভ্যুত্থানের ভিতর দিয়ে বিতাড়িত কোনো স্বৈরশাসক আবার ফিরে আসার রেকর্ড এটা ইতিহাস ঘাটলে পাওয়া যায় না। সুতরাং যারা ওইটা হলো, এটা তারা বলছে তাদের নেতাকর্মীদের একটু চাঙ্গা করা, ফেসবুকে একটু ছড়ায় দেওয়া, তাদের ভিতরে একটু চাঙ্গা করা পরিস্থিতি, যে আসছি, তোমরা প্রস্তুতি হও, রেডি হও, এইগুলো। আসলে উনি আসবেন না। দ্বিতীয় একটা জিনিস হলো যে উনি যে দেশে আশ্রয় নিয়েছেন সেখানে উনি কি খুব স্বাধীন? ওনাকে খুব স্বাধীনভাবে ওখানে আছেন এটা মনে করার কোনো কারণ আছে? এটা মনে করার কোনো কারণ নেই। ওখানে উনি রয়টার্সের সাথে সাক্ষাৎকার দিয়েছেন। এ পর্যন্ত যত সাক্ষাৎকার সেগুলো হয়েছে সব টেলিভিশন, আন্তর্জাতিক গণমাধ্যমে, ইমেইলে। তো এবারই প্রথম দিয়েছেন। উনি কেন দিলেন, কিভাবে দিলেন, এটা উনি বলতে পারবেন। বাট এটা নেতাকর্মীদেরকে একটু চাঙ্গা করার জন্য এটা বলছে, পরিস্থিতিটা একটু জটিল তৈরি করার জন্য, একটু চাপ প্রয়োগ করার জন্য। কিন্তু সরকারটা একটা বিপুল পরিমাণ ম্যান্ডেট নিয়ে আসা সরকার এই সমস্ত চাপে খুব বেশি একটা নত হবে বলে আমার মনে হয় না। সরকারের মতোই কাজ করবে। দ্বিতীয় কথা, কালকে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, উপদেষ্টা সবাই তো স্পষ্টভাবে বলেছেন যে দেশে ফিরলে এটা ছাড়া উপায় কি? তার তো কিন্তু কনভিক্টেড একটা আসামি, মৃত্যুদণ্ডের আসামি, ক্যাপিটাল পানিশমেন্ট হয়ে গেছে। উনি দেশে ফিরে আসা ওনার জন্য এত সহজ তো না। আর তিনিও নিশ্চয়ই তার ভালোটা বুঝবেন, নিশ্চয় বুঝবেন। উপদেষ্টারা আছে তারা তাদের কথা বলবেন। জি। আরেকটি বিষয় জানতে চাই যে এই যে বন্যা, দুর্যোগ কিংবা পাহাড় ধস, বিভিন্ন রকম যে বিষয়গুলো হয়ে গেল, আমরা দেখলাম যে বন্যার পানি এখন কিছুটা কমতে শুরু করেছে, কিন্তু পানি কমলেও পানি কমার সাথে সাথে ক্ষতগুলোও ফুটে উঠছে। সরকার কি এখন পর্যন্ত এই দুর্যোগ মোকাবেলায় যেসব পদক্ষেপ নিয়েছে সেটা যথাযথ বলে মনে হয় আপনার কাছে? শোনেন, ব্যতিক্রম হলো এবার আমাদের চিটাগং রিজিয়নে বন্যা দেখা দিয়েছে। এটা অতিবর্ষণের সাথে এখানে প্রাকৃতিক কিছু বিষয় আছে, পরিবেশ বিপর্যয়গত বিষয় আছে, জলবায়ু পরিবর্তনের বিষয় আছে। চিটাগংয়ে কিন্তু এই ধরনের জলাবদ্ধতা, এই ধরনের বৃষ্টিপাত, এই ধরনের বন্যা খুব বেশি একটা দেখা যায় না। বিশেষ করে বন্যাটা। এটার একটা বড় কারণ হলো, এমনিতেই তো আমাদের শহর অঞ্চলে, গ্রাম অঞ্চলের ড্রেনেজ সিস্টেমটা নষ্ট হয়ে গেছে। খাল, বিল যে সমস্ত দিয়ে আমাদের মানে ভারী বর্ষণের পানিগুলো সমুদ্রে পড়ে, এগুলো সিল্টেড হয়ে গেছে। এগুলো তো আছে। সাথে সাথে এখন কিন্তু পরিবেশ বিজ্ঞানীরা বলছেন যে সমুদ্রের যে সমুদ্রের উষ্ণতার কারণে সমুদ্রের পানির যে উচ্চতার লেভেল বাড়ছে, এটাও কিন্তু এবারকের এই জলাবদ্ধতার একটা বড় কারণ তৈরি হয়েছে। এবং এই কারণটা আসলে অ্যাড্রেস করা দরকার অদূর ভবিষ্যতে, না হলে আরও বড় রকম তৈরি হবে। আর সরকারের পদক্ষেপ তো ঠিক আছে। সরকার এখান থেকে আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী অ্যাসাইন করে চিটাগং অঞ্চলে পাঠাইছেন। পুরো কাজ দুর্যোগ রিলিফ বন্টন এবং এলাকা প্রত্যন্ত অঞ্চলে যে করার প্রশাসনকে নিয়ে করছেন। চিটাগং অঞ্চলে যারা জনপ্রতিনিধি আছে, প্রশাসনের ব্যক্তিরা আছেন, তারা কিন্তু দূর আমাদের সেনাবাহিনী নামছে, পুলিশ, কোস্টগার্ড সবাই নামছে। তো নেমে সরকার এভাবে করছে। বিরোধী দলের পক্ষ থেকেও সেখানে রিলিফ দেওয়া হচ্ছে, বিরোধী দলের থেকেও দেওয়া হচ্ছে। গতকালই তো দেখলাম যে ইন্টেরিয়র এলাকাতেও এই যে আপনার স্পিড বোর্ডে এবং ট্রলারে যে দেওয়া হচ্ছে। তার বন্যার এটাই স্বাভাবিক। বন্যার পানি যখন কমে ক্ষতটা তখন তৈরি হয়, তখন দেখা দেয়। সরকার তো বলছে যারা বিশেষ করে এনজিওগুলোর যে সমস্ত যারা লোন প্রজেক্ট আছে, সরকার বলছে যে আপনারা এখন তাদেরকে কিস্তি নিয়েন না, বাদ দেন। এবং সরকারও তাদেরকে রিহ্যাবিলিটেট করা। এবং এখন কি বন্যা যখন হয় তখন প্রথম যে কাজটা হয় সেটা হলো মানুষের খাদ্যের ব্যবস্থা নিশ্চিত করা। তারপরে বন্যার পানি কমলে তাদেরকে রিহ্যাবিলিটেট করা, তাদের ঋণ দেওয়া এবং অন্য কাজগুলো, এগুলো সরকার স্টেপ বাই স্টেপ এগোচ্ছে। তো আমরা একেবারে আলোচনা শেষ পর্যায়ে রয়েছি। ছোট্ট একটা বিষয় জানতে চাই যে বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে একটা রিপোর্ট হয়েছে যেখানে বলা হচ্ছে দেশের ৬৭% বেশি তরুণ অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
এর কারণটা কি? এটা কি কর্মসংস্থান নতুন হচ্ছে না, এটাই কি একমাত্র কারণ? একটা দেশে যখন সুশাসন না থাকে, সামাজিক অস্থিরতা তৈরি হয়। সে অস্থিরতা একটা মানে ফ্রাস্ট্রেশন, একটা হতাশা তৈরি করে। দীর্ঘদিন ধরে দেশে রাজনৈতিক সুশাসন না থাকার কারণে আর এর ভিতরে মানে ইয়াং জেনারেশন, যেটা তরুণ সমাজের ভিতরে হতাশাটা খুব বেড়েছে। এটা কর্মহীনতা যেমন এটা তৈরি করে, পাশাপাশি নানান ধরনের তাদের ভিতর, তাদেরকে তো একটা এই তরুণ সমাজকে তো কাজে লাগাতে হবে, তাদের সময়টা কাটবে কিসে, সেইটার একটা বড় জিনিস। এটার কারণে এই ইয়াং জেনারেশনের ভিতরে হতাশা। এদের ভিতরে যদি কাজ কর্মমুখী করা যায়, এদেরকে আবার আপনার নিয়মিত যে সমস্ত সৃজনশীল চর্চাগুলো আছে সেগুলো করা যায়, তাহলে এগুলো কাটবে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব হারুন জামিল আজকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকে। দর্শক, এই ছিল আজকের ফ্রন্ট পেজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভ সকাল।